গল্পের শুরুতেই আমরা মুনকে দেখতে পাই, যে কিনা সানইয়ং নামক একটি শহরে এসেছিল। মুন একটি বাসার ছাদে গিয়ে সামনের বাসাটির দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখনই সেখানে একজন গার্ডেনার এসে তাকে নতুন বাসায় ওয়েলকাম জানায়। আর এরপর সে তার রুমে যায়, যেখানে তার একটি মাস্টার প্ল্যান সাজানো ছিল। তাছাড়া আমরা দেখতে পাই তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। ঠিক ওই মুহূর্তে ওই রুমে ইয়োজিন নামক একজন মেয়ে আসে, যে কিনা তার ছবি মুনের মাস্টার প্ল্যানে দেখে অনেক বেশি রেগে যায়। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মুন তাকে স্টাপলার দিয়ে বাজেভাবে আঘাত করে এবং বলে যে সে নিশ্চয়ই ভাবছে স্কুলের ওই ভীতু বিড়ালটি আজ কিভাবে হিংস্র বাঘে পরিণত হলো। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে এবং আমরা 2004 সালের দৃশ্য দেখতে পাই। স্কুলে মুনকে মাত্রা অতিরিক্ত বুলি করা হয়, যে কারণে সে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। তবে সেখানে তার টিচার এসে বাকি বড়লোক বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে যায় এবং মুনকে অনেক কথা শোনায়, কারণ মুন অনেক গরিব ছিল আর এই জন্য স্কুল থেকে কোনো ধরনের কোনো অ্যাকশনও নেওয়া হয় না। সে সাথে পুলিশ স্টেশন থেকেও খুব সহজে বড়লোকের ছেলে মেয়েদের ছাড়িয়ে নেওয়া হয়। এখানে ওই ছেলে মেয়েদের মধ্য থেকে ইয়োজিনও ছিল। এখানে ইয়োজিনের মা ইয়োজিনকে বকা না দিয়ে বরং বলে যে একটা সামান্য মেয়েকে কেন ইয়োজিন সামলাতে পারছে না। আর এর ফলে আমরা বুঝতে পারি যে ইয়োজিন তার বাড়ি থেকে অর্থাৎ তার মার থেকেই এই ধরনের শিক্ষা পাচ্ছিল, অর্থাৎ বুলি করার শিক্ষা। এখন এই ঘটনার পর ইয়োজিন অনেক বেশি রেগে যায়। ইয়োজিন এবং তার বন্ধুরা মিলে মুনকে বাস্কেটবল গ্রাউন্ডে ধরে আনে। তাদের মধ্য থেকে হিয়োজিয়ং এবং মিনহু তার হাত ধরে রাখে এবং সারা নামের একজন একটি স্ট্রেনার দিয়ে তার পুরো শরীর জ্বালাতে শুরু করে। এতেই তারা ক্ষান্ত হয় না। ইয়োজিন তাকে অনেক মারে এবং বলে তাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, কারণ টিচার নিজে তাদেরকে বাস্কেটবল গ্রাউন্ডে চাবি দিয়েছে। ব্যথায় মুন এখানে অনেক কান্না করতে থাকে, যাকে চুপ করানোর জন্য মিউনহু তাকে কিস করে। দূর থেকে জেজুন নামক একজন ছেলে তাদের এই সব কর্মকাণ্ড দেখছিল। এই হলো সেই 5 জন বুলি, যারা কিনা মুনের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। মুন এখন বুঝে গিয়েছিল যে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, তাই তো সে নার্সের কাছে গিয়ে ঔষধ নেয়। নার্স এখানে তার শরীরের এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে কে এমনটা করেছে। তখন পর্দার ওপাশ থেকে ইয়োজিন খুব গর্বের সাথে বলে যে সে এই কাজটি করেছে। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে ইয়োজিনের সাহস কতটা বেশি ছিল। এটা তো ছিল অতীতের ঘটনা। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই মুনকে, যে কিনা এখন বড় হয়ে গিয়েছিল। সে পার্কে ইয়োজিনের মেয়ে ইয়োসিলের সাথে দেখা করতে আসে। সে এখানে ইয়োসিলের সামনে নিজের পরিচয় দেয় তার মায়ের বান্ধবী হিসাবে এবং জানায় যে সে প্রতিদিন তার মাকে নিয়ে ভাবে। কিছুতেই সে তার মাকে ভুলতে পারে না, যার কারণ আমরা অলরেডি জানি। আর এরপর সে ইয়োজিনের সম্পর্কে ইয়োজিনের মেয়ের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। ইয়োজিন এবং তার বন্ধুরা মুনের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এমনকি একদিন তার বন্ধুদের নিয়ে ইয়োজিন মুনের বাসায় চলে আসে। মুনের এমন করুণ পরিস্থিতি দেখে তারা মুনকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এমনকি এখানে মুনকে নিজের বাসাতেই অনেক বেশি টর্চার করা হয়। সেখানেও তাকে বাঁচাতে কেউই আসে না। মুন নার্সের কাছে গেলে জানতে পারে নার্সকে সেই হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। এই কাজটি ইয়োজিনে করেছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে মুনের নার্সের সাথে খুব ভালো সম্পর্ক। মুন ইতিমধ্যে বুঝে গিয়েছিল যে এই স্কুলে থেকে পড়াশোনা করা তার পক্ষে সম্ভব নয়, তাই সে ওই স্কুল ছেড়ে দেয়। কারণ হিসাবে সে ইয়োজিন এবং তার বন্ধুদের বুলি করার বিষয়টি জানায়, কিন্তু টিচার তাকে এই কারণ বাদ দিয়ে অন্য একটি কারণ লিখতে বলে, কেননা এতে করে ভবিষ্যতে ইয়োজিন এবং তার বন্ধুদের ক্যারিয়ারে অনেক সমস্যা হতে পারে। কোরিয়ায় চাকরির ক্ষেত্রে ছেলে মেয়েদের অতীতকে অনেক প্রাধান্য দেওয়া হয়। আর এই কারণেই টিচার চাইছিল যে ইয়োজিন এবং তার বন্ধুদের চরিত্রে যেন কোনো দাগ না লাগে। সে মুনকে বলে যে তারা তো শুধুমাত্র মুনের সাথে একটু মজাই করেছে, মুন কেন তাদের সাথে এমনটি করছে। তখন মুন অনেক বেশি রেগে যায় এবং টিচারকে তার শরীরের ক্ষতগুলো দেখায়। কিন্তু এখানে টিচার পুরোপুরি ওই স্টুডেন্টদের পক্ষে ছিল, অর্থাৎ ইয়োজিনদের পক্ষে ছিল। তাই সে বলে এসব তো ছোটখাটো আঘাত, মুনের তো হাত পা ভাঙেনি, সে তো বেঁচে আছে। এসব শুনে মুন অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে টিচার নিজেও ওই বুলিদের সাথে জড়িত। সে জানতো যে ওই টিচারের একজন ছেলে আছে, তাই সে টিচারকে উদ্দেশ্য করে বলে যে এমনটা যদি তার ছেলের সাথে হতো তাহলে তার কেমনটি লাগতো।
একথা শুনেই টিচার অনেক রেগে যায় এবং সবার সামনেই তাকে মারধর করতে থাকে। মুনের উপর হওয়া এই নির্যাতনের দৃশ্যগুলো সত্যি শরীরে কাটা দেওয়ার মতো ছিল। এখন এত কিছুর পরও মুন তার সিদ্ধান্ত পাল্টায় না। সে নিজের স্কুল ছেড়ে দেওয়ার কারণ হিসাবে ইয়োজিনকেই দেখায়, যে কারণে ইয়োজিনের মা সরাসরি মুনের মায়ের সাথে দেখা করে এবং অনেকগুলো টাকার বিনিময়ে সে মুনের মাকে দিয়ে লিখিত নিয়ে নেয় যে তার মেয়ের স্কুল ছাড়ার জন্য কোনোভাবেই ইয়োজিন দায়ী নয়। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার পর মুনের মা মুনকে বাড়ি থেকে বেরও করে দেয়। সে তাকে মোটেও ভালোবাসতো না, তার খেয়ালও রাখতো না। তাই এরপর থেকে মুনকে নিজের খরচ নিজেই চালাতে হয়। সে বিভিন্ন স্থানে পার্ট টাইম জব করে, সেই সাথে পড়াশোনাও করতে থাকে। নিজের সাথে ঘটে যাওয়া এই সকল ঘটনায় সে অতিষ্ঠ হয়ে একসময় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। তখন তার ক্ষততে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু এই নিয়ে কিছুই করার ছিল না তার। পরদিন আমরা দেখতে পাই ইয়োজিন এবং তার বন্ধুরা অন্য একজন মেয়েকে বুলি করছে। ঠিক তখনই সেখানে মুন চলে আসে। সে ইয়োজিনকে বলে সে ইন্টারনেট থেকে জেনেছে ইয়োজিনের স্বপ্ন একজন ভালো মা হওয়া, যা শুনে বাকিরা মুচকি হাসতে থাকে। আর এরপর সে এক এক করে তাদের সবার স্বপ্নের কথা তাদেরকে বলে। এইসব শুনে তারা অবাক হয়ে যায়। আর এরপর ইয়োজিন মুনের কাছে তার স্বপ্নের ব্যাপারে জানতে চায়। তখন মুন বলে তার স্বপ্ন শুধুমাত্র ইয়োজিন এবং তারা খুব শীঘ্রই দেখা করবে। একথা বলে মুন হাসতে থাকে, যাকে এভাবে দেখে তারা সকলে অবাক হয়ে যায়। এখন মুন তার স্কুল পরিবর্তন করে ফেলেছিল। সে কাজের পাশাপাশি পড়ালেখা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছিল। তার জেড এক্সাম পাশ হয়ে যায় আর এরপর সে ফ্যাক্টরির কাজ ছেড়ে দেয়। এখন সময় এসে গিয়েছিল ইয়োজিনের সাথে আবারও দেখা করার। তাই সে ইয়োসিলের স্কুলের শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। আমরা জানতে পারি অতীতের এই গল্পগুলো মুন মূলত ইয়োসিলকে শোনাচ্ছিল। তবে ইয়োসিলের কাছে তার এই গল্প একদমই ভালো লাগে না, কারণ সেখানে প্রধান চরিত্র তার মা নয়। যা শুনে মুন উত্তরে বলে যে এই কাহিনীতে প্রধান চরিত্র তার মাই। তবে এই কাহিনী পরীদের কাহিনী নয়, বরং এক ভয়ানক কাহিনী। এখান থেকে দৃশ্য চলে যায় 2012 সালে। আমরা জানতে পারি যে কিভাবে মুন তাদের সকলকে খুঁজে বের করেছিল এবং কিভাবে তার প্রতিশোধের শুরু হয়েছিল। আমরা মুনকে ইয়োজিনের বন্ধুদের ফেসবুক আইডি দেখতে পাই, যেখান থেকে সে জানতে পারে যে সারা একজন পেন্টারে পরিণত হয়েছে। তবে সেই সাথে সে অনেক বেশি নেশা করত এবং মিউনহুই সবসময়ের জন্য তাকে নেশাজাতক দ্রব্য এনে দিত। এদিকে হিয়োজিয়ং একজন এয়ার হোস্টেজে পরিণত হয়েছে এবং যেজন এখনও তার বাবার টাকায় মজা করছে। এখানে সে আরও জানতে পারে যে ইয়োজিন এবং জেজনের মধ্যে সম্পর্ক ছিল, তবে এখন ইয়োজিনের বিয়ে অন্য একজন ছেলের সাথে ঠিক হয়েছে, যে কারণে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মুন এখানে তাদের সকলের প্রোফাইল ঘুরতে থাকে এবং ভাবতে থাকে যে সে তাদের সাথে কি করবে। মুনের এই প্রতিশোধের পরিকল্পনা সম্পর্কে শুধুমাত্র তার বান্ধবী সংহি জানত। সেই এখানে মুনকে জানায় যে ইয়োজিন খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। তবে মুন এই ব্যাপারে আগে থেকেই জানতো। এখন এখান থেকে মুন যখন বাড়িতে ফিরছিল তখন হঠাৎই সে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এখানে মুনকে যে বেডে রাখা হয়েছিল ঠিক তার পাশের বেডে ইয়োজিং নামের একজন ছেলে ছিল, যার ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত পরদিনই ইয়োজিনের বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে তার সব বন্ধুরা উপস্থিত ছিল, এমনকি মুনও সেখানে এসেছিল, যে কিনা দূর থেকে ইয়োজিন এবং তার স্বামীকে দেখছিল। এখন বিয়ের অনুষ্ঠান শেষে আমরা মিউনহুকে দেখতে পাই, যে কিনা জেজুনের কুকুরকে খাবার খাওয়াচ্ছিল। তখন জেজুন তাকে ডেকে পাঠায় এবং তাকে অনেক মারধর করতে থাকে, কেননা সে সারাকে কম ড্রাগস দিয়ে বাকি ড্রাগস চুরি করেছিল। মিনহু এখানে তাকে কিছুই বলতে পারে না, কেননা সে নিজেই জেজুনের টাকায় চলতো। এখানে আমরা বুঝতে পারি যে তারা 5 জন ফ্রেন্ড হলেও আসলে তাদের মধ্যকার ফ্রেন্ডশিপ ততটাই স্ট্রং ছিল না। জেজুন মিনহুকে চাকরের মতো ট্রিট করত। যাই হোক, এখন দৃশ্য চলে আসে আবারও সেদিনকার হসপিটালে, যেখানে মুনের জ্ঞান ফিরে আসে, সেই সাথে ইয়োজিংয়েরও জ্ঞান ফিরে আসে। তারা এখানে একে অপরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল। মুন দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল, কেননা ওই দিন ইয়োজিনের বিয়ের ডেট ছিল। এখানে সে নিজের হাতে স্যালাইনটি খুলে ফেললে ইয়োজিং দ্রুত তার হাতের ব্যান্ডেজটি তাকে করে দেয়,
কারণ ইয়োজিং এই হসপিটালের ইন্টার্ন ছিল। এই ব্যান্ডেজ করার সময় সে মনের হাতের ক্ষত কিছুটা দেখে ফেলে, ফলে মনের ব্যাপারে জানার জন্য তার আগ্রহ বাড়তে থাকে। সে মনের সকল ডিটেলস চেক করে, যেখানে সে জানতে পারে যে মনের রক্তের স্বল্পতা রয়েছে, যে কারণে তার অনেক বড় ক্ষতি হতে পারে। আর তাই তো সে তার সাথে দেখা করে তাকে এই ব্যাপারটা জানানোর জন্য মুনের কলেজে আসে। প্রথম মুন তাকে ইগনোর করলেও এক পর্যায়ে সে ইয়োজিংকে জিজ্ঞাসা করে যে সে তার কলেজের নাম কিভাবে জানলো। উত্তরে ইয়োজিং জানায় যে একজন নার্স তার আইডি খুঁজে পেয়েছিল, সেখান থেকেই সে জানতে পেরেছে, এবং এখন সে তার প্রেসক্রিপশনটি তাকে দেওয়ার জন্য এখানে এসেছে। ইয়োজিং মুনকে জানায় যে তার রক্তের স্বল্পতা রয়েছে এবং তার উচিত কমপক্ষে 6 মাস ওষুধ নেওয়া, যা শুনে মুন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। আর এরপর সে ইয়োজিংকে জিজ্ঞাসা করে যে একজন ভালো গো খেলোয়াড়কে হারাতে তার কত সময় লাগবে। একথা শুনে ইয়োজিং অবাক হয়ে যায়। সে বলে যে মুন যদি চায় তাহলে সে তাকে গো গেম খেলা শেখাতে পারে। মুন এই কথায় রাজি হয়ে যায়, আর এরপর থেকে তারা দেখা করতে থাকে এবং ইয়োজিং তাকে গো গেম খেলা শেখাতে থাকে। এটা একটি বিশেষ ধরনের গেম ছিল, আর এটা কেন শিখতে চাইছিল মুন এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। এভাবেই 3 বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে মুন এখন একজন শিক্ষকে পরিণত হয়েছিল এবং ইয়োজিনও একজন মাতে পরিণত হয়েছিল। আমরা দেখতে পাই মুন এখন ইয়োজিনের বাসার অপোজিটেই থাকতো। সেই ইয়োজিনের বাসার ডাস্টবিন হতে কিছু কাগজ কুড়িয়ে তার নিজের বাসায় নিয়ে আসে এবং জোড়া লাগিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যায়। সেই কাজটি প্রতিদিন করত, যাতে করে সে ইয়োজিনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে। এখন পরদিন মিয়ুনহু জেজুনের শপে গেলে সেখানে মুনকে দেখতে পায়। মুনের সৌন্দর্য দেখে সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখনই মিয়ুনহুর কাছে একজন এসে তাকে বলে যে জেজুন তাকে তার কুকুরকে খাবার খাওয়াতে বলেছে। একথা শুনে মুন মিনহুর মজা নেয়, আর এরপর সে মিনহুকে পটানোর জন্য তার ফার্স্ট কিসের কথা বলে মিনহু চাইলে জেজুনের সবটি তার নিজের নামে করে নিতে পারে। একথা শুনে মিনহু অবাক হয়ে যায় এবং মুনকে জিজ্ঞাসা করে যে এর জন্য তাকে কি করতে হবে। এখানেই দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। আমরা জানতে পারি না যে মুন আসলে মিয়ুনহুকে কি বলেছিল। এখন এভাবেই দিন কাটছিল। এক রাতে মুন যখন ইয়োজিনের বাসার ডাস্টবিনে কাগজ খুঁজছিল, ঠিক তখনই সেখানে তাদের বাড়ির চাকর হিউন চলে আসে। সে মুনকে জানায় যে গত 6 মাস ধরে সে মুনের উপর নজর রাখছে এবং তার কাছে মুনের বিরুদ্ধে অনেক প্রমাণও রয়েছে। একথা শুনে মুন অনেক ঘাবড়ে যায়। সে তাকে চুপ করানোর জন্য টাকা দিতে চাইলে হিউন তাকে বলে যে তার টাকার নয়, বরং সাহায্যের প্রয়োজন। আর এই সাহায্য কোনো সাধারণ সাহায্য ছিল না। সে এখানে মুনকে তার হাজবেন্ডকে মেরে ফেলতে বলে, যা শুনে মুন হতবাক হয়ে যায় এবং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। হিউন কেন তার স্বামীকে মারতে চাইছিল এই ব্যাপারে জানার জন্য মুন হিউনের বাসায় যায়। যখন সে দেখতে পায় যে তার স্বামী তাকে এবং তার মেয়েকে মারধর করছে, হিউনের স্বামীকে দেখে মুনের এখানে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে হিউন এবং তার মেয়ের জীবন কতটা কঠিন হয়ে গিয়েছে, আর এ কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সে হিউনকে সাহায্য করবে। অন্যদিকে ইয়োজং মুনের সাথে কাটানো তার পুরনো দিনগুলোর কথা মনে করছিল। মুন এখন আর তার সাথে কোনো রকম যোগাযোগ করতে চাইছিল না। কেন সেটা সে জানতো না। সে শুধুমাত্র জানতো যে মুন এখন আর তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, যে কারণে তার অনেক খারাপ লাগে। এখন আমরা মুনকে দেখতে পাই যে কিনা পরদিন রাতে হিউনের সাথে দেখা করে। হিউন তাকে তার স্বামীর ছবি এবং ইনফরমেশন দেয়। মুন তাকে ইয়োজিনের বন্ধুদের ইনফরমেশন দিয়ে তাদের উপর নজর রাখতে বলে। সে আরো বলে হিউন যেন গাড়ি চালানো শিখে নেয়, সে যেন মুনকে তার সব কাজে সাহায্য করে, আর এর বদলে মুন তার মেয়েকে সপ্তাহে 2 দিন নিজে পড়াবে। যা শুনে হিউন অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর হিউন তার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলে মুন তাকে একটি গাড়ি এবং ক্যামেরা দেয়, আর এরপর হিউন তার কাজে লেগে পড়ে। হিউন ইয়োজিন এবং ইয়োসিওলের ছবি তোলে, আর এরপর সেই ছবিগুলো সে মুনকে দিয়ে দেয়। তখন অতীতের একটি দৃশ্য দেখা যায়, যখন জেজুন একটি ছেলেকে মারছিল। আসলে জেজুনের একটি অসুখ আছে যার নাম কালার ব্লাইন্ডনেস। এই রোগের রোগীরা মূলত কালার দেখতে পায় না, অর্থাৎ তাদের জীবন সাদা কালো। তারা কোনো রং চিনতে পারে না, কেননা কোনো রং তারা দেখতেই পায় না।
এখানে ইয়োসিলের ছবি দেখে মুন বুঝতে পারে যে সেও কালার ব্লাইন্ড, ঠিক জেজুনের মতো। যেহেতু ইয়োজিনের জেজুনের সাথে সম্পর্ক ছিল, তাই মুনের মনে হয় যে ইয়োসিল হয়তোবা জেজুনেরই মেয়ে। তাই সেই ব্যাপারটা নিশ্চিত করার কাজে লেগে পড়ে। অন্যদিকে একটি বারে ইয়োজিনের হাজবেন্ড ডোইয়ং মিস্টার চোয়ের সাথে কেউ খেলছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে একজন মেয়ে প্রতি রাউন্ডে 20,000 ইয়ন বাজি রেখে গো খেলছে। আসলে মেয়েটি অন্য কেউ নয়, বরং মুন ছিল। মুন এখানে এতটাই ভালো খেলছিল যে সেখানে লোকেদের ভিড় হয়ে গিয়েছিল। ডোইয়ং সেখানে গিয়ে মুনের খেলা দেখতে থাকে। মুন এই রাউন্ডেও জিতে যায়। মুন যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ডোইয়ং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যা দ্বারা আমরা বুঝতে পারি যে ডোইয়ং মুনের এই খেলা দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে। আর এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মুন আসলে গো খেলা কেন শিখেছিল। সে আসলে ডোইয়ং এর জন্যই গো খেলা শিখেছিল, যাতে করে সে ইয়োজিনের কাছ থেকে তার স্বামীকেও কেড়ে নিতে পারে। অন্যদিকে হিয়োজিয়ং দেশে ফিরে এসেছিল। সে একজন এয়ার হোস্টেস ছিল। দেশে ফিরেই সে জেজুনকে মেসেজ করে, কারণ হিয়োজিয়ন মনে মনে জেজুনকে পছন্দ করত। তখনই সেখানে জেজুনের গাড়ি দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু গাড়ির ভেতর তো মিউনহু ছিল। এখানে মিউনহু তাকে একজন ধনী ডিভোর্সি লোকের ইনফরমেশন দেয়। ইয়োজিয়ন মিউনহুকে ওই ব্যক্তির ব্যাপারে আরো ইনফরমেশন বের করতে বলে। অন্যদিকে ডোইয়ং বাসায় বসে গো খেলতে খেলতে শুধুমাত্র মুনের কথাই ভাবছিল এবং মুনের চালগুলো চালার চেষ্টা করছিল। এতে করেই আমরা বুঝতে পারি যে মুনের খেলার দক্ষতা দেখে ডোইয়ং কতটা ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরদিন মুন যখন হিউনের মেয়েকে পড়াতে স্টেশনে যায়, তখন তার দেখা ইয়োজং এর সাথে হয়। ইয়োজং এবং সে একসাথে অনেকক্ষণ যাবৎ কথা বলে। ইয়োজং তাকে জানায় যে যখন সে তাকে গো খেলা শেখাচ্ছিল, তখন সে অনেক সমস্যার মধ্যে ছিল, কিন্তু তার জীবনে মন আসার পর থেকেই তার অনেক ভালো লাগা শুরু হয়েছে। আর এরপর সে মনকে তার কার্ড দেয়, যাতে করে সে পরবর্তীতে ইয়োজং এর সাথে যোগাযোগ করতে পারে। ইয়োজং অনেক ভালো মনে মনের সাথে মেশার চেষ্টা করছিল, কেননা সে মনে মনে মনকে অনেক পছন্দ করত। কিন্তু মন তো এখন কোনোভাবেই কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইছিল না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। আর এ কারণেই সে চাইছিল সানিয়ং শহরে সেটেল হতে এবং ইয়োজিনের মেয়ে ইয়োসিল যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে চাকরি নিতে। এ কারণেই সে হিউনের মাধ্যমে ইয়োসিলের স্কুলের ডাইরেক্টরের কিছু গোপন ভিডিও করে নেয়, যেখানে ডাইরেক্টরের অ্যাফেয়ার তার ড্রাইভারের সাথে ছিল, অর্থাৎ সে একজন গে ছিল। আর ঠিক এইভাবেই সে ওই স্কুলে জায়গা করে নেয়। পরদিন মুনের দেখা হয় সেই খারাপ টিচার কিমের সাথে, যে কিনা তাকে একবার অনেক মারধর করেছিল। কিম মুনকে চিনে ফেলে, আর ঠিক তখনই সেখানে মুনের বন্ধু সুহান চলে আসে, যে কিনা আসলে কিমেরই ছেলে ছিল। মুন আসলে জেনে শুনেই সুহানের সাথে বন্ধুত্ব করেছিল, যাতে করে সে তার মাধ্যমে মিস্টার কিমের উপর প্রতিশোধ নিতে পারে। আর এই কারণেই সে এখানে এমন ভাব করে যেন এটি একটি কনসিডেন্ট। এখানে মিস্টার কিমের ব্যবহার দেখে সুহানের তার উপর সন্দেহ হয়, যেমনটি মুন চাইছিল। ওই রাতে মুন মিউনহুর সাথে দেখা করার জন্য একটি বিল্ডিং এর ছাদে যায়, যেখানে মিউনহু মুনকে জিজ্ঞাসা করে যে সে যদি সত্যি বদলা নিতে চায়, তাহলে সে কেন তাকে ছেড়ে দিয়েছে। উত্তরে মুন বলে যে কারণ তার কাছে হারানোর মতো কিছুই নেই। আর এরপর সে মিউনহুকে প্রশ্ন করে যে সে কি জানতে চায় সুহিকে এই ছাদ থেকে কে ফেলে দিয়েছিল। আসলে অতীতে মুনের আগে ইয়োজিন সুহি নামক একজন মেয়েকে বুলি করত, কিন্তু তাকে কেউ একজন ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল, যে ব্যাপারে মিউনহুও জানতো না। তবে মুন জানতো যে সুহিকে কে ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল। মিউনহু তার কাছে এই ব্যাপারে জানতে চায়, কারণ মিউনহু খুনিকে ব্ল্যাকমেল করতে চাইছিল। তখন মুন মিউনহুকে আগে তার কাজটি সে করেছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিউনহু তাকে জেজুনের চুল দেয়। আর এরপর মুন চলে যাওয়ার সময় মনে মনে ভাবতে থাকে যে মিউনহুরও হারানোর মতো কিছু একটা আছে, আর সেটা হলো তার জীবন। অর্থাৎ মিউনহুকে মুন ছেড়ে দিবে না, বরং তাকে মেরে ফেলবে বলে ঠিক করেছিল। এখন এর পরের সপ্তাহে আমরা ইয়োজিন এবং তার বন্ধুদের স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে দেখতে পাই, কারণ আজ ইয়োজিনকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল। আসলে এই স্কুল থেকে পাশ করার পর ইয়োজিন অনেক ভালো পজিশনে পৌঁছে গিয়েছিল, যে কারণে টিচাররা তাকে সম্মান দেওয়ার জন্য এই পুরস্কারের আয়োজন করেছিল। তার বাকি বন্ধুরা থাকলেও সেখানে মিউনহু ছিল না। ঠিক তখনই সেখানে মুন চলে আসে।
তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মন এখানে ইয়োজিনকে বলে যে সে প্রতিদিন ইয়োজিনকে দেখার জন্য টিভিতে আবহাওয়া বার্তা দেখে। এখানে এভাবে মনকে দেখে ইয়োজিন অনেকটা ঘাবড়ে গিয়েছিল, কেননা এখন যদি মন নিজের মুখ খোলে তাহলে ইয়োজিনের ক্যারিয়ার, সেই সাথে তার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই সে নিজেকে কোনোমতে সামলে মনকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। উত্তরে মন বলে সে সবেমাত্র একটি চাকরি পেয়েছে। আর এরপর আমাদেরকে আবারও অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে মন ইয়োসিলের স্কুলের ডাইরেক্টরকে ছবিগুলোর মাধ্যমে ব্ল্যাকমেল করে স্কুলের শিক্ষকে পরিণত হয়েছিল। আর এই চাকরিটার ব্যাপারেই এখন সে কথা বলছিল। যাই হোক, এখন ইয়োজিনকে অ্যাওয়ার্ড দেওয়া হলে সবাই তার জন্য হাততালি দেয়। সবার হাততালি শেষ হয়ে গেলেও মনের হাততালি যেন শেষই হয় না। সে হাসতে হাসতে হাততালি দিতে থাকে, যা দেখে সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আসলে মন তো নিজের প্রতিশোধের কথা ভেবে হাসছিল। তাই ইয়োজিন এখানে মনের কাছে গিয়ে তাকে একটি থাপ্পড় মারে আর বলে সে আসলে কি চায়। উত্তরে মন তাকে বলে যে সে এখনো আগের মতোই আছে। ঠিক তখনই জেজুন সেখানে আসলে মন তার কালার ব্লাইন্ডনেস নিয়ে মজা করে সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে জেজুন মিনহুকে খোঁজ নিতে বলে যে এই মন আসলে কি চায়। মিনহু খুব ভালোভাবে জানতো যে মন আসলে কি চায়। সে জানতো মন তাদের সকলের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, তবে এরপরও সে জেজুনকে এই ব্যাপারে জানায় না। অন্যদিকে ইয়োজংকে তার মা তার বাবার মৃত্যুবার্ষিকীতে তার বাবার একটি শেষ চিহ্ন দেয়, যা মূলত একটি ছুরি ছিল। ইয়োজং এতে করে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ইয়োজিন এবং তার বন্ধুরা তাদের গ্রুপ চ্যাটে মনের ব্যাপারে কথা বলছিল। সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল ইয়োজিন। তখন ইয়োজিনের কাছে ইয়োসিলের কল আসে এবং তার মন ভালো হয়ে যায়। তবে এই ভালো মন আর বেশিক্ষণ টেকে না। যখনই সে ইয়োসিলের কাছ থেকে জানতে পারে যে তাদের নতুন টিচার এখন তারই বান্ধবী মন, যা শুনে ইয়োজিন আরো বেশি ঘাবড়ে যায়। এটা ভেবে যে মন তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ইয়োসিলের কোনো ক্ষতি না করে বসে। অন্যদিকে পরদিন আমরা মনকে ক্লাসে দেখতে পাই, যে কিনা স্টুডেন্টদের বুলি না করার ব্যাপারে শেখাচ্ছিল। এদিকে ইয়োজিন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে স্কুলের দিকে যেতে থাকে। সে মনের ব্যাপারে জানার পর থেকে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে এখানে মনকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে সব কেন করছে। উত্তরে মন বলে সে তো সবেমাত্র শুরু করেছে। তখন ইয়োজিন তাকে বলে যে সে তার সব জোর দিয়ে চেষ্টা করলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলে সে যখনই সেখান থেকে চলে যেতে যায়, ঠিক তখনই তার গ্রুপ চ্যাটে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে টিচার কিম মারা গিয়েছে। এটা জানার পর সে অনেক বেশি ঘাবড়ে যায়। ইয়োজিন এখানে এখন মনকে অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে টিচার কিমের মৃত্যুর ক্ষেত্রে কোনো না কোনোভাবে মন দায়ী। এখানেই আমরা জানতে পারি যে টিচার কিম আসলে কিভাবে মারা গিয়েছিল। ওই দিন এইভাবে মনকে দেখে টিচার কিম অনেক বেশি রেগে গিয়েছিল। সে মনকে আবারও মারতে যায়, কিন্তু সোয়ান তাকে আটকে নেয় এবং মন হতে তার বাবার ব্যাপারে সব জেনে নেয়। আর এই সব কিছু জানার পর তার নিজের বাবার প্রতি অনেক বেশি ঘৃণা হচ্ছিল। সে কোনো মতেই চাইছিল না যে তার বাবার অতীতের কোনো কাজের কারণে তার ক্যারিয়ারে কোনো সমস্যা হোক। আর এই কারণেই সে ওই রাতে নিজের বাবার রুম ফুল দিয়ে ভরে দেয়। যেহেতু কিমের ফুলের গন্ধে শ্বাসকষ্টের সমস্যা হতো, তাই সে সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। অর্থাৎ তার ছেলে নিজ হাতেই তাকে খুন করে। মন জানতো যে এরকম কিছুই হবে, তাই তো সে সোহানকে সবকিছু খুলে বলেছিল। যাই হোক, এখন দৃশ্য আবারও বর্তমানে আসে, যেখানে মন ইয়োজিনকে বলে যে তার অপরাধের সাজা তার মেয়ে ইয়োসিল হবে। যা শুনে ইয়োজিন অনেক বেশি রেগে যায়, কেননা আমরা প্রথম থেকেই জানি যে ইয়োজিন তার মেয়ে ইয়োসিলকে কি পরিমাণে ভালোবাসে। সেই সাথে তার জীবনের একটাই মাত্র লক্ষ্য ছিল, আর সেটা হলো একজন ভালো মা হওয়া। মনও এই ব্যাপারে খুব ভালোভাবেই জানতো। তাই তো সে এখানে ইয়োজিনকে হুমকি দেয় যে আজ থেকে সে প্রতিটি মুহূর্তে কষ্ট পাবে। অন্যদিকে আমরা হিউনকে দেখতে পাই, যে কিনা বাসে বসে হিয়নজিং এর উপর নজর রাখছিল, যেখানে সে হিয়নজিং এর মোবাইলের লক প্যাটার্নটি নোট করে ফেলে। পরদিন মুনের সাথে দেখা করতে একজন মহিলা আসে। মহিলাটি হলো সেই নার্স যাকে ইয়োজিন হসপিটাল থেকে বের করে দিয়েছিল।
মুন তাকে সুহির কিছু ছবি পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে নার্সও তাকে তার কাজে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানায়। আর এরপর মুন মিয়নহুর সাথে দেখা করে। মিয়নহু তাকে সারার নেশাজাত দ্রব্য কেনার ডিটেলস এবং হিয়নজিয়ং এর সব বয়ফ্রেন্ডদের ডিটেলস দেয়। এখানে মিয়নহু যখন তার কাছে জেজুনের চুলের সম্পর্কে জানতে চায় যে সে তার চুল নিয়ে কি করেছিল, তখন সে উত্তরে বলে যে সে ডিএনএ টেস্ট করেছিল এবং সেটা ম্যাচ করেছে। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে ইয়োজিনের মেয়ে ইয়োসিওল আসলে জেজুনের মেয়ে ছিল, আর এই কারণেই সে তার বাবার মতো কালার ব্লাইন্ড হয়েছিল। তবে এই ব্যাপারে একমাত্র ইয়োজিনই জানতো, জেজুন এই ব্যাপারে জানতো না। যাই হোক, এখন মুন মিয়নহুকে একটি লাশ ঘরের নাম্বার দেয় যেখানে সুহির বডি রাখা ছিল। মিয়নহু সেখানে গেলে ডাক্তার তাকে বডিটি দেখতে দেয় না, কেননা মিয়নহু সুহির কোনো আত্মীয় ছিল না। এত বছর ধরে সুহির বডি এখানে সংরক্ষিত আছে দেখে মিয়নহু কিছুটা অবাক হয়, তবে সে এতে করে অনেকটা খুশিও ছিল, কেননা সে সুহির মৃত্যুর জন্য দায়ী মানুষটিকে এখন থেকে ব্ল্যাকমেল করতে পারবে। যাই হোক, এখন ইয়োসিল যখন বাসায় ফিরে আসে তখন ইয়োজিন তাকে চেক করতে থাকে যে মুন আবার তার কোনো ক্ষতি করলো না তো, কিন্তু এমন কিছুই হয়নি। ফলে আমরা বুঝতে পারি যে ইয়োজিন এখন কতটা চিন্তা করছে তার মেয়েকে নিয়ে। এদিকে মুন জানতে পারে যে ইয়োজিনের হাজবেন্ড ডো ইয়ং তাকে খুঁজতে প্রায় সময় গো ক্লাবে যায়। এটা জানার পর সেও এবার গো ক্লাবে যায়। সেখানে সে ডো ইয়ং এর সাথে একসাথে গেম খেলে এবং অনেক কথাবার্তাও বলে। এবারও গেমটি মুন খুব সহজেই জিতে যায়। তখন ডো ইয়ং তাকে তার 20,000 ইয়ন দেয়। আর এরপর মুন সেখান থেকে চলে যেতে গেলে ডো ইয়ং তাকে 50,000 ইয়ন বাজি রেখে খেলতে বলে। এতে মুনও রাজি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ওই রাতে মুন যখন শপে খাবার খাচ্ছিল তখন দূর থেকে ডো ইয়ং তাকে দেখে তার কাছে আসে। সে এখানে মুনকে জিজ্ঞাসা করে যে সে অন্য কোনো জুয়া খেলে কিনা। উত্তরে মুন বলে হ্যাঁ, সে এখনো খুব ভালো একটি জুয়া খেলছে যাতে তার জীবন বাজিতে লাগানো এবং শীঘ্রই সে এই বাজি জিতে যাবে। এই কথার কোনো মানে ডো ইয়ন বুঝতে পারে না, তবে তার তো বোঝার কোনো ইচ্ছাও ছিল না। সে মুনের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল, আর এই কারণে সে মুনকে তার কার্ড দেয় এবং পরের বার আবারও তার সাথে গো খেলার জন্য আমন্ত্রণ জানায়। তবে কেউ একজন লুকিয়ে তাদের দুজনের ছবি তুলে নেয়, যে ব্যাপারে তারা দুজনই জানতো না। এখন ওই রাতেই মুন হিয়নের সাথে দেখা করে, যেখানে হিয়ন তাকে জানায় যে সে এবার হিয়োজিয়ং এর মোবাইল চুরি করবে। এছাড়াও সে মুনকে ইয়োজিনের মায়ের সাথে অন্য লোকের ছবি দেখায়, যা দেখে মুন কিছুটা অবাক হয়। পরদিন ইয়োজিন স্কুলের প্রিন্সিপালের সাথে মুনের ব্যাপারে কথা বলতে চায়। সেখান থেকে সে জানতে পারে যে ডাইরেক্টর নিজে মুনকে চাকরি দিয়েছে এবং সে কোয়ালিফাইডও, আর এই কারণেই সে চাইলেও মুনকে এই চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। এটা শোনার পর ইয়োজিন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে ইয়োসিলের কাছে যায় তার মেয়েকে একটিবার দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় যে মুন একটি কেচি হাতে তার মেয়ের কাছে দাঁড়িয়ে আছে, যা দেখে ইয়োজিন ভয় পেয়ে যায়। ক্লাস শেষে ইয়োজিন মুনকে বলে যে তার যত টাকা লাগবে তা সে দিবে, তাও মুন যেন এসব বন্ধ করে দেয়, তার মেয়ের কোনো ক্ষতি না করে। কিন্তু মুন এতে রাজি হয় না এবং বলে সে এত বছর তার থেকে সরি শোনার জন্য অপেক্ষা করেনি, বরং প্রতিশোধ নেওয়ার অপেক্ষা করেছে। সে আরও বলে যে এখন ইয়োসিওলের কালার ব্লাইন্ডনেস হওয়ার সমস্যা ইয়োজিনের সমস্যা হয়ে দাঁড়াবে, যা শুনে ইয়োজিন আরও বেশি ভয় পেয়ে যায়, কেননা সে নিজেও জানতো যে ইয়োসিওলের আসল বাবা জেজুন, আর সে এখানে বুঝতে পেরেছিল যে হয়তোবা মুন এই ব্যাপারে জেনে গিয়েছে। অন্যদিকে আমরা জেজুনকে দেখতে পাই, যার কাছে কেউ একজন ইয়োসিওলের টুথব্রাশ পাঠায়, আর এটা দেখে জেজুন বেশ অবাক হয়। অন্যদিকে আজকের ঘটনায় ইয়োজিন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সে বাসায় এসে ডো ইয়ংকে বলে ইয়োসিওলকে পড়ালেখার জন্য বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু ডো ইয়ং এই কথায় রাজি হয় না, বরং সে এর কারণ জানতে চায়, যার উত্তরে ইয়োজিন বলে যে ইয়োসিওলের এখন যে ক্লাস টিচার আছে তাকে তার একদমই পছন্দ হয় না। ডো ইয়ং তাকে এই ব্যাপারে আরো বেশি প্রশ্ন করতে থাকলে ইয়োজিন সেখান থেকে চলে যায়। ইয়োজিন বুঝতে পেরেছিল যে এভাবে সে মুনের সাথে পেরে উঠবে না, আর এই কারণেই সে একজন লোককে মুনের পেছনে লাগিয়ে দেয় মুনের ব্যাপারে সব খোঁজ খবর নেওয়ার জন্য। তখন তার কাছে জেজুনের কল আসে, কিন্তু সে এই কলটি রিসিভ করে না। অন্যদিকে হিউন অনেক চালাকির সাথে হিয়োজিয়ং এর মোবাইলটি চুরি করে তা একই মডেলের অন্য মোবাইল দিয়ে বদল করে দেয়, যার ফলে প্রথম দিকে হিয়োজিয়ং এই ব্যাপারে বুঝতেও পারে না,
আর এরপর বিদেশে পৌঁছে যাওয়ার পর সে এই ব্যাপারে জানতে পারে। তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে ততক্ষণে হিউন মুনকে ওই মোবাইলটি এবং তার পাসওয়ার্ডটি দিয়ে দেয়, যার ফলে এখন মুনের কাছে হিউজিং এর সিক্রেটগুলো চলে আসছে। পরদিন আমরা সারাকে দেখতে পাই, যে কিনা একটি চার্চে ছিল, যেখানে হঠাৎই তার নেশা করতে ইচ্ছা করে, আর এই কারণে সে আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই সে সেখানে মুনকে দেখতে পায়। প্রেয়ার শেষে মুন সারাকে একটি ব্যাগ দেয় এবং তা 15 দিনের মধ্যে টাকা ভর্তি করে দিতে বলে। তা না হলে সে সারার সকল সিক্রেট সকলের সামনে প্রকাশ করে দিবে। অর্থাৎ সে এখানে সারার এই নেশা করার ব্যাপারটা সকলের সামনে আনতে চাইছিল। যেহেতু সারা একজন আর্টিস্ট ছিল, তাই এটা সকলের সামনে আসলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারত। আর এই বলেই সে হুমকি দিয়ে সারাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা মুনকে দেখতে পাই, যে কিনা তার মোবাইলটি চেক করলে দেখতে পাই ইয়ো জং গত 8 বছর ধরে তাকে মেসেজ করে যাচ্ছে। মুন এতদিন ধরে তাকে ইগনোর করলেও এখন একটি ওষুধের কারণে সে তাকে নিজে থেকেই মেসেজ করে, যা দেখে ইয়ো জং খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এরপর এই বাহানায় তারা দুজন একসাথে দেখা করে, যেখানে তারা অনেকক্ষণ যাবৎ গল্প বলে। তারা একসাথে কথা বলতে বলতে ইয়ো জং ফাইনালি নিজের মনের কথা মুনকে জানিয়ে দেয়। সে মুনকে ডেট করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু মুন হাসতে হাসতে উত্তরে বলে যে তার কোনো সুইট রাজকুমার নয়, বরং একজন ফাইটার লাগবে, যে কিনা তার জন্য তার হয়ে তার প্রতিশোধে সাহায্য করবে। এই কথার কোনো মানে ইয়ো জং বুঝতে পারে না। এখন পরদিন মুন মিয়নহুর সাথে দেখা করলে মিয়নহু তাকে সুহির আসল খুনি কে তা জিজ্ঞাসা করে। তখন কানে কানে মুন তাকে খুনির নাম বলে, যা শুনে মিয়নহু চমকে যায়। আমরা এখানে জানতে পারি না যে সুহির আসল খুনি কে ছিল। যাই হোক, এখন এদিকে আমরা সারাকে দেখতে পাই, যে কিনা ইয়োজিনকে টাকা দিয়ে ব্যাগ ভরার বিষয়টি জানায়। সেই সাথে মুন যে তাকে ব্ল্যাকমেল করছে এই ব্যাপারটিও জানায়। তখন সেখানে জেজুন চলে আসে। সে এখানে ইয়োসিলের ব্যাপারে ইয়োজিনকে সরাসরি জিজ্ঞাসা করে, কিন্তু ইয়োজিন তার কথায় কোনো গুরুত্ব দেয় না। এরই মধ্যে মিয়নহু দেশ ছেড়ে চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে নিয়েছিল। মূলত সে পরিকল্পনা করেছিল যে সে ব্ল্যাকমেল করে সুহির খুনির কাছ থেকে অনেকগুলো টাকা নিবে, আর এরপর সে বিদেশে পালিয়ে যাবে। তাই সে তার সব বন্ধুকে আলাদা আলাদা করে দেখা করতে বলে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে মিয়নহুকে কেউ একজন মেরে ফেলেছে, যে ব্যাপারটা অলরেডি মুন আন্দাজ করতে পেরেছিল, কেননা এই পুরোটা মুনের পরিকল্পনা ছিল। তবে মিয়নহুকে আসলে কে খুন করেছিল এই ব্যাপারে আমরা আগামীতে জানতে পারবো। আপাতত আমরা ইয়ো জংকে দেখতে পাই, যে কিনা তার মাকে বলে যে সে হসপিটালের কাজ ছেড়ে দিয়ে সানিয়ং শহরে নতুন করে তার কাজ শুরু করতে চায়। সে এখানে তার মাকে রেজিগনেশন লেটারটি দেয়, কিন্তু তার মা যখন জানতে পারে যে সে তার পছন্দের মেয়ের জন্য সানিয়ং শহরে যাচ্ছে, তখন সে ইয়ো জংকে পিটুনি দেয়। অন্যদিকে আমরা ইয়োজিনকে টেম্পেলে দেখতে পাই। আগে তো সে এইসবে বিশ্বাস করত না, তবে এখন সে মুনের ভয়ে এখানে মানত করতে এসেছিল। এখানে ইয়োজিনের মা তাকে ইয়োসিলের ব্যাগে রাখার জন্য একটি তাবিজ দেয় এবং ইয়োজিনকে তার লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করে। এদিকে মুন হিয়োজিয়ং এর মোবাইলে হিয়োজিয়ং এর আগের সকল বয়ফ্রেন্ডের সাথে তার ছবি পেয়ে যায়। ওই রাতে হিউন মুনকে জানায় যে সে গত কিছুদিন ধরে মিয়নহুকে দেখছে না। তখন মুন বলে যে যদি মিয়নহু খুন হয়ে যায় তাও মিয়নহু এখন আর তাদের কোনো কাজের নয়, তাই সে তাকে নিয়ে কোনো চিন্তা করছে না। অন্যদিকে অনেকদিন পর জেজুন তার বাসায় ফিরে আসলে দেখতে পায় যে তার সকল দামি দামি জিনিসপত্রগুলো চুরি হয়ে গিয়েছে। সে মনে করে যে মিয়নহু হয়তো বা ওইগুলো চুরি করে কোথাও একটা পালিয়ে গিয়েছে, যেহেতু গত কিছুদিন ধরে মিয়নহু গায়েব ছিল। যাই হোক, এখন ওই রাতে মুনকে সংহি জানায় যে মিয়নহু দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি তো নিয়েছিল, তবে সে দেশের বাইরে যায়নি। যা শুনে মুন বলে সে বুঝতে পারছে না যে মিয়নহু কোথায় গিয়েছে, নাকি তাকে সোজা মিয়নহুর ফিনোরালেই যেতে হবে। একথা বলে মুন তার এবং ডোইয়ং এর একসাথে তোলা ছবিগুলো প্রিন্ট করতে থাকে। অর্থাৎ সেদিন লুকিয়ে তাদের ছবি মুন নিজেই তুলিয়েছিল। অন্যদিকে এসব কথা না জানা ডোইয়ং মুনের জন্য অনেক সুন্দর করে একটি গো প্লেগ্রাউন্ড বানায়। সেখানে বসে সে শুধুমাত্র মুনের কথাই ভাবছিল। অর্থাৎ ডোইয়ং এখন মুনকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল, যে ব্যাপারে তার স্ত্রী ইয়োজিন কিছুই জানতো না। সারা বারবার মিয়নহুকে কল এবং মেসেজ করতে থাকে তার নেশাজাতক দ্রব্যের জন্য। তাছাড়া জেজুন তাদের গ্রুপে বলে যে মিয়নহু তার সব দামি জিনিসগুলো নিয়ে পালিয়েছে।
অন্যদিকে হিয়োজিয়ংও তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ওয়েডিং রিং কিনতে চায়, কারণ তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিল। আর এরপর রাতে মুন যখন গাড়ি চালাচ্ছিল ঠিক তখনই তার কাছে হিওয়ানের কল আসে। হিয়ন তাকে জানায় যে একটি গাড়ি তার পিছু করছে, তাই মুন জোরে গাড়ি চালিয়ে আবারও ব্রেক মারে। ফলে তাকে ফলো করা গাড়িটির সাথে তার গাড়িটি ধাক্কা লাগে। মুন গাড়ি থেকে বেরিয়ে আসলে দুজন লোক তার কাছ থেকে গাড়ির ক্ষতিপূরণ চায়। এসব কিছু দেখে মুন কিছুটা অবাক ছিল। পরবর্তীতে যাতে মুন তাদের ক্ষতিপূরণটি দিয়ে দিতে পারে তাই তারা মুনের নাম্বারটি সেভ করে নেয়। আর এরপর মুন হিয়নের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে ফলো করছে, তার কাজ তো জেজুনকে ফলো করা। উত্তরে হিয়ন তাকে জানায় যে সে আজ জেজুনকে ফলো করছিল। জেজুন ইয়োসিওলের স্কুলে গিয়েছিল, আর এরপর সে তার কাজ শেষ করে মুনের সাথে দেখা করার জন্য আসছিল, সে তাকে ফলো করেনি। একথা শুনে মুন কিছুটা স্বস্তি পায়। এদিকে জেজুন হিয়োজিয়ংকে জিজ্ঞাসা করে যে ইয়োসিলের জন্মদিন কখন। এমন প্রশ্ন শুনে হিয়োজিয়ং এর একটু সন্দেহ হয়, তাই সে পাল্টা জিজ্ঞাসা করে যে সে এই সব ব্যাপারে কেন জিজ্ঞাসা করছে। উত্তরে জেজুন বলে যে কারণ তার মনে হয় ইয়োসিওলের বাবা সে নিজে। যা শুনে হিয়োজিয়ং অবাক হয়ে যায়। এরই মধ্যে ইয়োজং সাংইয়ং শহরে চলে আসে। সে অনেক খুশি ছিল, কেননা এখন থেকে সে তার ভালোবাসার মানুষ অর্থাৎ মুনের কাছাকাছি থাকতে পারবে। অন্যদিকে আমরা ডোইয়ংকে দেখতে পাই, যার কাছে কেউ একটি খামে করে মুনের সাথে তার ছবি এবং মিয়নহুর কার্ড পাঠায়। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায় এবং মিয়নহুকে কল করে, কিন্তু নাম্বারটি তখন বন্ধ ছিল। তাই সে পরদিন মিয়নহুর ব্যাপারে খোঁজ নিতে জেজুনের কাছে যায়। জেজুন বলে সে নিজেও মিয়নহুকে খুঁজছে। এখানে আমরা বুঝতে পারি যে ডোইয়ং এবং জেজুনের সম্পর্ক ভালো ছিল না, তারা একজন একজনকে একদমই পছন্দ করত না। এখানে ডোইয়ং লক্ষ্য করে জেজুনও একই সিগারেট খাচ্ছে যা ইয়োজিন খায়। এতে করে তার জেজুন এবং ইয়োজিনের উপর সন্দেহ হয়। এখন এতদিন পর ফাইনালি মুন ইয়োজং এর বাসায় যায় এবং তাকে বলে যে সে না জানতে চেয়েছিল মুন কি করছে এবং কেন করছে। একথা শুনে ইয়োজং অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে, কেননা সে সত্যি মুনের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড ছিল। অন্যদিকে ওই সময় জেজুনের কাছে ইয়োসিওলের ডিএনএ টেস্টের রেজাল্ট আসে, যেখান থেকে জেজুন নিশ্চিত হয়ে যায় যে ইয়োসিওল তারই মেয়ে। সেই সাথে হিয়োজিয়ং এর কাছে তার আগের বয়ফ্রেন্ডের সাথে তোলা কিছু ছবি কেউ একজন পাঠায়, যা দেখে সে অনেক ঘাবড়ে যায়, কেননা এই ছবিগুলো কোনোভাবে তার হবু হাজবেন্ড দেখে ফেললে সে আর কখনোই তাকে বিয়ে করবে না। শুধুমাত্র জেজুন, ইয়োজিন এবং হিয়োজিয়ংই নয়, বরং সারাও বিপদে পড়ে গিয়েছিল। সে ড্রাগস না পেয়ে পাগলের মতো করছিল, তাই তো সে ফাইনালি মুনের কথায় রাজি হয়ে যায় এবং তার কথা মতো ব্যাগটি টাকা দিয়ে ভরে ফেলে। অন্যদিকে আমরা মুনকে দেখতে পাই, যে কিনা ইয়োজংকে তার সাথে হওয়া সকল ঘটনার কথা খুলে বলে, সেই সাথে তার প্রতিশোধের কথাও বলে। যা শুনে ইয়োজং তাকে বলে যে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তার অন্যদের মতো খারাপ হওয়া উচিত নয়। তখন মুন তার কাপড় খুলে তার পুরো শরীরের ক্ষতগুলো তাকে দেখায়, যা দেখে ইয়োজং পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে এই ক্ষতগুলো থেকে বের হয়ে আসা তার পক্ষে কতটা কঠিন। আর এটা বুঝে ইয়োজং ঠিক করে যে সে এখন মুনের সাথে থাকবে এই প্রতিশোধের লড়াইতে। মুন যাকে মারতে বলবে সে তাকে মেরে ফেলবে। ইয়োজং এর মুখে এমন কথা শুনে মুন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফলে আমরা বুঝতে পারি যে মুনও ইয়োজংকে পছন্দ করতে শুরু করেছিল। ইয়োজং এখানে মুনকে তার নিজের কাপড় পরিয়ে দেয়। মুনের কোটের একটি বোতাম ছুটে গিয়েছিল, যা দেখে ইয়োজং তার নিজের কোটের বোতাম ছিঁড়ে মুনের কোটে লাগিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে সে কার জন্য গো খেলা শিখেছিল। ঠিক তখনই এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ডোইয়ংকে দেখতে পাই। সে তার এবং ইয়োজিনের বিয়ের ছবি দেখছিল। আর এরপর সেখানে ইয়োজিন আসলে ডোইয়ং তাকে মিয়নহুর ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে ইয়োজিন বলে মিয়নহুর সাথে তার নিজেরই অনেকদিন যাবৎ দেখা হয় না, আর ডোইয়ংকে জিজ্ঞাসা করে যে মিয়নহু কি তাকেও ব্ল্যাকমেল করেছে কিনা। যা শুনে ডোইয়ং বলে তাদের ফ্রেন্ড সার্কেলে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, যে কারণে মিয়নহুর নাম শুনলেই সবাই ব্ল্যাকমেলের কথা তোলে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর ইয়োজিন ডোইয়ং এর গাড়ির হিস্টোরি চেক করে, যেখান থেকে সে জানতে পারে যে সে জেজুনের সাথে দেখা করতে গিয়েছিল।
যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়, কেননা জেজুনের সাথে তার যে পাস্টের সম্পর্ক ছিল সেটা সে কোনো মতেই ডইয়ং এর সামনে আসতে দিতে চাইছিল না। এখন এরপর দৃশ্য আবারও মুনের কাছে চলে যায়, যেখানে ইয়োজিন মুনকে জিজ্ঞাসা করেছিল যে সে এই গেমটি কেন খেলা শিখেছে। উত্তরে মুন ডইয়ং এর নাম বলে, যা শুনে ইয়োজিন জিজ্ঞাসা করে যে এর কারণ কি। মুন জানায় যে যেদিন তার প্রতিশোধ পূরণ হয়ে যাবে সেদিন সে চায় যেন ইয়োজিনের পাশে তার মেয়ের স্বামী বন্ধু কিছুই না থাকে। ফলে ইয়োজং বুঝতে পারে যে মুন ইয়োজিনকে কি পরিমাণে ঘৃণা করে। সেইখানে মুনকে তার ফ্ল্যাটের সিকিউরিটি কোড বলে দেয়, যাতে করে সে যে কোনো সময় ইয়োজং এর ফ্ল্যাটে এসে গো গেম খেলার চাল চালতে পারে। পাশাপাশি যে কোনো কাজ সে ইয়োজং এর উদ্দেশ্যে দিয়ে যেতে পারে। ইয়োজং আবারও বলে যে সে মুনের জন্য যে কোনো মানুষের প্রাণ পর্যন্ত নিতে পারে। আর এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে হসপিটালের একজন রোগী হসপিটালের ডিরেক্টরকে নৃশংসভাবে হত্যা করেছিল, যে কিনা আর কেউ নয় বরং ইয়োজং এর বাবা ছিল। হত্যা করার পর সেই খুনি ইয়োজং এর মাকে একটি চিঠি লেখে, যেখানে সে ইয়োজং এর বাবাকে কিভাবে মেরেছিল তার বর্ণনা দিয়েছিল। তাই এখন ইয়োজং সেই খুনিকে মারার পরিকল্পনা করতে থাকে। এদিকে পরদিন চার্চে সারা মুনকে টাকা ভর্তি একটি ব্যাগ দেয় এবং বলে তাদের মধ্যে এখন সব শেষ, কিন্তু মুন তাকে বলে যে বেঁচে থাকতে সে সারা জীবন নরক বানিয়ে দিবে। একথা বলে মুন সেখান থেকে চলে যায়। অর্থাৎ টাকা পেয়েও মুন শান্ত হয় না, সে সারার আরো বড় ক্ষতি করতে চেয়েছিল। এই টাকা তো সে নিয়েছিল হিউনের মেয়ে সুহার জন্য, যাতে করে সে সুহাকে বিদেশে পড়ালেখার জন্য পাঠাতে পারে। এই উদ্দেশ্যেই সে সুহাকে একটি টেস্ট দিতে বলে। এদিকে ওই দিন স্কুলে ইয়োসিয়লকে নিতে ডইয়ং যায়। সেখানে ইয়োসিয়লের আচরণ দেখে ডইয়ং এর তার কালার ব্লাইন্ডনেস নিয়ে কিছুটা সন্দেহ হয়, তবে ডইয়ং এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে ইয়োজিন তখন জেজুনকে কলে না পেয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হয়। আর এরপর কিছুক্ষণ পর যখন জেজুন তার কল ধরে, ইয়োজিন তাকে জিজ্ঞাসা করে যে সে তার কল কেন ধরছে না। উত্তরে জেজুন তাকে আগের কথা মনে করিয়ে দেয়, যখন ইয়োজিন ইয়োসিয়লের ব্যাপারটা নিয়ে তাকে ইগনোর করেছিল। এই বলে জেজুন কল কেটে দেয়। জেজুন আসলে ইয়োসিলকে দেখতে গিয়েছিল। জেজুন দেখতে পায় গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও ইয়োসিয়ল রাস্তা পার হচ্ছে না। ফলে সে বুঝতে পারে ইয়োসিয়লেরও তার মতো কালার ব্লাইন্ডনেস রয়েছে। তাই জেজুন দৌড়ে গিয়ে ইয়োসিয়লকে জড়িয়ে ধরে এবং বলে যে আজ থেকে সে সবসময় ইয়োসিয়লের পাশে থাকবে। অন্যদিকে ইয়োজিয়ং মিনহুকে খুঁজতে তার বাসায় যায়, কিন্তু সেখানে মিনহু ছিল না। উল্টো ক্লোজেট থেকে সারা বেরিয়ে আসে। আসলে সারা সেখানে ড্রাগস খোঁজার জন্য এসেছিল। সে সেখানে তা পেয়েও যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা মিনহুর ড্রয়ারে ফ্লাইটের টিকিট দেখতে পায়। ফলে তারা বুঝে যায় যে মিনহু দেশ ছেড়ে পালাতে তো চেয়েছিল, তবে সে এখনো বিদেশে যায়নি। এটা জানার পর তারা দুজন মিলে ইয়োজিনের কাছে যায় এই ব্যাপারে কথা বলার জন্য। তারা মনে করছিল মিনহুকে হয়তোবা কেউ একজন মেরে ফেলেছে। তাই ইয়োজিয়ং যখন ইয়োজিনকে মিনহুর ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ইয়োজিনের মুখে ভয়ের ছাপ দেখে বোঝা যায় যে সে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। আর এরপর তারা আবারও হাসি ঠাট্টা করতে শুরু করে। এদিকে মুন সেই দুজন লোকের গাড়ির জরিমানা দেওয়ার জন্য ওই লোকগুলোর কথা মতো একটি লকারে টাকা রেখে আসে। মুন সেখান থেকে চলে গেলেও হিউন লকারের দিকে নজর রাখছিল। অন্যদিকে ইয়োজং বাসায় আসলে দেখতে পায় যে মুন তার চাল চেলেছে এবং তাকে একটি কাজ দিয়ে গিয়েছে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইয়োজং তার থেরাপিস্টের কাছে গিয়েছে। সে তার থেরাপিস্টকে বলে যে সে তাকে ঠিক করতে ব্যর্থ হয়েছে, তাই সে এখন থেকে আর থেরাপি নেবে না। আসলে ইয়োজং এর একটি সমস্যা ছিল, তার মনে হতো তার বাবার খুনি সবসময় তার পাশেই আছে। অন্যদিকে জেজুন তার উকিলকে ইয়োসিয়লের ব্যাপারে বলে। তখন উকিল বলে যে যেহেতু ইয়োসিয়লের জন্ম ইয়োজিনের বিয়ের পরে হয়েছে, তাই লিগালি তার বাবা ডইয়ং। এজন্য জেজুন যদি তার মেয়েকে ফিরে পেতে চায় তাহলে তাকে কোনো মতে ইয়োজিনের ডিভোর্স করাতে হবে, যাতে করে ইয়োসিয়লের কাস্টাডি নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়। আর এরপরই সে ইয়োসিয়লের জন্য দাবি করতে পারবে। রাতে হিউন মুনকে জানায় যে ওই দুজন লোক লকার থেকে টাকা নিয়ে ইয়োজিনের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। ফলে মুন বুঝতে পারে যে তার পেছনে লোক লাগিয়েছিল ইয়োজিনের মা। ঠিক তখনই তার মনে পড়ে যায় যে সেদিন তো সে মিনহুকে সুহির খুনির নাম হিসাবে ইয়োজিনের নাম বলেছিল, যা শুনে মিনহু অনেক খুশি হয়ে গিয়েছিল।
কারণ সে ইয়োজিনকে ব্ল্যাকমেল করার একটি সুযোগ পেয়েছিল। এছাড়া সে ইয়োজিনের এই খুনের ব্যাপারে কনফেশনের রেকর্ডিং মুনকে দিবে বলে প্রমিস করেছিল, কিন্তু সে তার কথা রাখতে পারেনি। হয়তোবা ইয়োজিনই তাকে মেরে ফেলেছে। অন্যদিকে আমরা হিয়োজিয়ংকে তার হবু শাশুড়ির সাথে দেখা করতে দেখতে পাই, যেখানে মুনের সাথে তার অনেক ভালো সম্পর্ক দেখে হিয়োজিয়ং অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো হিয়োজিয়ং মুনের সাথে কিছু কথা বলার জন্য তার কাছে কিছু সময় চায়। অন্যদিকে ইয়োজিন জেজুনের কাছে গিয়ে জেজুনকে জানিয়ে দেয় যে ইয়োসিওলের নতুন ক্লাস টিচার অন্য কেউ নয় বরং মুন নিজে ছিল, যা শুনে জেজুনেরও চিন্তা হয়। জেজুন ইয়োজিনের গলা চেপে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তার কাছ থেকে ইয়োসিলের ব্যাপারটা লুকিয়ে রেখেছিল। ইয়োজিন কি সত্যিই তাকে ভালোবাসে না? উত্তরে ইয়োজিন জানায় যে সে তার স্বামীকে ভালোবাসে। তবে এখানে এই কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে অনেকটা ঘনিষ্ঠতা চলে আসে। পরদিন ইয়োসিওলের স্কুলে ইভেন্ট ছিল, যেখানে ডোইয়ং আসে ইয়োসিওলের বাবা হিসাবে। ঠিক তখনই সে সেখানে জেজুনকেও দেখতে পায়। তাই সে জেজুনকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে, কেননা তার তো কোনো সন্তান ছিল না। উত্তরে জেজুন বলে সে এখানে তার বান্ধবী মুনের সাথে দেখা করার জন্য এসেছে। ইয়োসিওলের ক্লাস টিচার মুন জেনে ডোইয়ং বেশ অবাক হয়। এখানে জেজুন ডোইয়ংকে জিজ্ঞাসা করে যে তার থেকে যদি কেউ তার সবচেয়ে মূল্যবান জিনিসটি ছিনিয়ে নেয় তাহলে সে কি করবে। একথা শুনে ডোইয়ং এবং জেজুন একে অপরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে, যা দূর থেকে মুনও দেখছিল। এরপর আমরা আবারও অতীতের দৃশ্য দেখতে পাই, যখন হিয়োজিয়ং তার হবু শাশুড়ির কাছ থেকে সময় চেয়ে মুনের সাথে কথা বলতে এসেছিল। সে মূলত তখন মুনের কাছে ক্ষমা চাইতে এসেছিল, যাতে করে মুন তার হবু শাশুড়িকে তার ব্যাপারে কিছু না বলে। মুন এখানে তার এই কথার কোনো জবাব না দিয়ে বরং তার ফোনটি তাকে ফেরত দেয় এবং বলে যে সেই মোবাইল থেকে অনেক তথ্য পেয়েছে, যা শুনে হিয়োজিয়ং আরও বেশি ঘাবড়ে যায়। তাই সে মুনকে বলে মুন যা বলবে তাই সে করবে। এর বদলে মুন যেন তার হবু শাশুড়িকে কিছু না বলে। মুন এখানে তাকে বলে যে মিনহুর নিখোঁজ হওয়ার ব্যাপারে তাকে একটি রিপোর্ট করতে হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও হিয়োজিয়ংকে একথায় রাজি হয়ে যেতে হয়। এখন দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। ওই দিন স্কুল শেষে জেজুন মুনের সাথে দেখা করে। মুন জেজুনকে দেখা মাত্র একটি থাপ্পড় বসিয়ে দেয়। জেজুন মুনকে হুমকি দিয়ে বলে সে যদি ইয়োসিওলের কোনো ক্ষতি করে তাহলে সে তাকে মেরে ফেলবে। তখন উত্তরে মুন তাকে বলে যে সেদিন সে জেজুনকে ওই টুথব্রাশটি পাঠিয়েছিল, আর জেজুন যদি ইয়োসিওলকে পেতে চায় তাহলে সে যেন এখন থেকে ইয়োজিনের সাহায্য না করে। একথায় জেজুন রাজি হয়ে যায় এবং তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মুন তার হাতে ইয়োসিওলের ড্রয়িংটি ধরিয়ে চলে যায়, যে ছবি দেখে বোঝা যাচ্ছিল যে ইয়োসিওল আসলেই কালার ব্লাইন্ড। এখন ওই রাতে ইয়োজিন ইয়োসিওলের কাছ থেকে জানতে পারে যে আজ ডোইয়ং জেজুনের সাথে দেখা করেছিল, আর এটা জানার পর ইয়োজিন আরও বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে ডোইয়ং পরদিনই একটি দামি গিফট নিয়ে হিয়োজিয়ং এর সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে যে ইয়োজিন এবং মুনের মধ্যে অতীতে কি হয়েছিল। আমরা আগেই দেখেছি হিয়োজিয়ং কি পরিমাণে লোভী একজন মেয়ে ছিল, তাই তো সে গিফটের লোভে পড়ে তাকে সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে ইয়োজিন মুনকে টর্চার করত, যা শুনে ডোইয়ং পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এখন এরপর ডোইয়ং গো প্লেগ্রাউন্ডে গেলে সেখানে তার পরিচয় হয় ইয়োজং এর সাথে। তারা একসাথে গো খেলে। ওই মুহূর্তে ডোইয়ং বারবার নিজের ফোনের দিকে তাকিয়ে মুনকে কল করার কথা ভাবছিল, কিন্তু সে তাকে কি বলবে তা বুঝতে পারছিল না, তাই সে তাকে কল দেয় না। অন্যদিকে মুনও কলের অপেক্ষায় ছিল। ওই রাতে ডোইয়ং বাসায় গিয়ে ইয়োজিনের সাথে সরাসরি মুনের ব্যাপারে কথা বলে। উত্তরে ইয়োজিন বলে যে মুনের সাথে তার যে ঝামেলা ছিল তা সে ইতিমধ্যে কথা বলে সমাধান করে ফেলেছে। সে এখানে ডোইয়ংকে আশ্বাস দেয় যে তার কারণে ইয়োসিওলের কোনো ক্ষতি হবে না। পরদিন জেজুন ইয়োজিনের সাথে দেখা করে। জেজুন ইয়োজিনকে বলে যে সে যেন ডোইয়ংকে ছেড়ে দেয়, কিন্তু ইয়োজিন তাকে সরাসরি বলে দেয় যে সে ডোইয়ংকে অনেক ভালোবাসে, সে তাকে ছাড়তে পারবে না। অন্যদিকে মুন এই ভেবে খুশি হয়ে যায় যে ইয়োজিন তার সকল পাপের সাজা একসাথে পেতে চলেছে, কারণ মুন বুঝে গিয়েছিল যে মিনহুকে ইয়োজিনই মেরেছে। এদিকে ইয়োজিন যে লোকগুলোকে মুনের সব তথ্য আনতে বলেছিল তারা রিপোর্ট দেয় যে মুনের কোনো ক্রাইম রেকর্ড নেই, সে একজন সুনাগরিক।
যা দেখে ইয়োজিন আরো বেশি বিপক্ষে পড়ে যায়। অন্যদিকে ইয়োজং জানতে পারে যে মুনের শত্রুদের লিস্টে মুনের নিজের মাও আছে, যা দেখে সে বেশ অবাক হয়ে যায়। সে মুনের কাছে এর কারণ জানতে চায়। মুন তখন পাল্টা ইয়োজংকে তার দরজার পাসওয়ার্ড 3724 রাখার কারণ জিজ্ঞেস করে, কিন্তু ইয়োজং এর কোনো উত্তর দেয় না। অন্যদিকে ইয়োজং এর মা ইয়োজং এর বাবার খুনির সাথে দেখা করতে চায়, যেখানে আমরা জানতে পারি যে তার কয়েদি নাম্বার ছিল 3724, যা ইয়োজং এর দরজার পাসওয়ার্ড ছিল। ফলে আমরা বুঝতে পারি যে ইয়োজং কেন ওই পাসওয়ার্ডটি লিখেছিল। ইয়োজং এর মা এখানে এই খুনিকে জিজ্ঞাসা করে যে সে কেন এতদিন যাবৎ ইয়োজংকে চিঠি লিখেছিল। উত্তরে খুনি বলে সে বোর হচ্ছিল তাই, যা শুনে ইয়োজং এর মা অনেক বেশি রেগে যায়। অন্যদিকে সারা হিয়োজিয়ংকে মারধর করে মিনহুর নামে পুলিশ রিপোর্ট করার জন্য, কারণ পুলিশ মিনহুর ব্যাপারে তদন্ত করলে সারা ড্রাগস নেওয়ার ব্যাপারটি সামনে চলে আসবে। এখন ওই রাতে মুন হিউনকে অনেকগুলো টাকা দেয় এবং সোহার পাসপোর্টটি চায়। সে হিউনকে বলে সোহা পড়ালেখার জন্য বিদেশে গেলে সেখানেই সে তার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে পারবে। একথা শুনে হিউনের চোখে পানি চলে আসছে। তাই মুন তাকে বলে যে সে যদি পিছনে সরতে চায় তাহলে সে যেন এখনই সিদ্ধান্ত নেয়, যা শুনে হিউন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা ইয়োজিনকে দেখতে পাই যে কিনা তার লোকের মাধ্যমে জেনে যায় যে মুন তার বাসার সামনে থেকে তাদের উপর নজর রাখছিল। এদিকে ডো ইয়ং মুনকে গো প্লেগ্রাউন্ডে দেখা করতে বলে। ডো ইয়ং মুনকে বলে তার মতে মুন ভিকটিম, তাই সে মুনের মুখ থেকেই আগে ইয়োজিনের ব্যাপারে জানতে চায়। এদিকে ঠিক ওই মুহূর্তে আমরা ইয়োজিনকে দেখতে পাই যে কিনা একজন লক খোলার লোককে অনেকগুলো টাকা দিয়ে মুনের বাসার লক খুলতে বলে। সে ভিতরে ঢুকে দেখতে পায় তার এবং তার বন্ধুদের ছবি দিয়ে পুরো দেওয়াল ভরা, যা দেখে সে বুঝতে পারে যে মুন অনেকদিন যাবৎ তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে। আর এই সব কিছু দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে ডো ইয়ং মুনকে জিজ্ঞাসা করে যে মুন কি তাহলে তার সাথে পরিকল্পিতভাবে দেখা করেছিল কিনা। উত্তরে মুন হ্যাঁ বলে। আর এরপর সে আবারও জিজ্ঞাসা করে যে ওই ছবিটি মুনই তাকে পাঠিয়েছিল কিনা, অর্থাৎ মুন এবং ডো ইয়ং এর ছবি। মুন এটাও স্বীকার করে নেয়। এখন ডো ইয়ং মুনের মুখ থেকেই সব সত্যিটা জানতে চাইছিল যে তার সাথে কি হয়েছিল, কিন্তু মুন তাকে বলে যে সে এই ব্যাপারে শুনতে পারবে না, কেননা এই কাহিনীতে রয়েছে অনেক কষ্ট। অন্যদিকে আমরা ইয়োজিনকে দেখতে পাই যে কিনা ওই ছবিগুলো দেখে ভয়ে ভয়ে মনে মনে বলছিল যে তার ভুল হয়েছে মুনকে বুলি করা, তার উচিত ছিল মুনকে তখনই মেরে ফেলা। ঠিক তখনই সেখানে ডো ইয়ং চলে আসে, যে এখন সব সত্যিটা জেনে গিয়েছিল। এখানে ডো ইয়ংকে দেখে ইয়োজিন আরো বেশি ভয় পেয়ে যায়। ডো ইয়ং দেওয়ালে লাগানো সব ছবিগুলো দেখতে থাকে। অন্যদিকে ইয়োজং সুহির ডেড বডিটি মর্গ থেকে বের করে নেয়। ঠিক ওই মুহূর্তে আমরা মুনকে দেখতে পাই যে কিনা ইয়োজং এর বাসায় গিয়ে গো বোর্ডে তার নতুন চাল চালে। এখন তার পরবর্তী চাল কি হতে চলেছিল, তার পরিকল্পনা কি ছিল, সে ঠিক কিভাবে ইয়োজিনকে শেষ করতে চলেছে, এই ব্যাপারে জানতে হলে আপনাদের সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে।